যেদিন আমার স্বামীকে কবর দেওয়া হলো সেদিন ঢাকার আকাশটা অস্বাভাবিক রকম ভারী ছিল। সকাল থেকেই মেঘ জমেছিল, আর জানাজার পর কবর দেওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। এমন বৃষ্টি যেটা কাউকে আশ্রয় নেওয়ার সুযোগ দেয় না। সবাই ভিজছিল, শরীরের বাইরেও ভেতরেও। আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম একদম নিশ্চুপ, এক হাতে কালো ছাতা আর এক হাতে নিজের ভেঙে পড়া মনটাকে শক্ত করে ধরে রাখার চেষ্টা। আমার নাম দানিয়া হক, আমার স্বামীর নাম ফয়সাল রহমান। 15 বছরের সংসার, সবাই জানতো আমরা খুব ভালো দম্পতি। ফয়সাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করত, আর আমি একটি এনজিওতে ফাইন্যান্স ম্যানেজার। ঢাকায় নিজেদের ফ্ল্যাট, বছরে 2-1 বার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে বাইরে থেকে আমাদের জীবন ছিল অনেকের চোখে অসহনীয়। ফয়সালের বয়স ছিল 42। সে মারা গেছে হার্ট অ্যাটাকে কক্সবাজারে অফিসে একটি ট্রেনিং প্রোগ্রামে গিয়ে। অন্তত সেটাই সবাই আমাকে বলেছিল। কবরের ঠিক পাশে আমার ছোট বোন মিথিলা হাউমাউ করে কাঁদছিল। কান্না বলা যাবে না, ওটা ছিল চিৎকার, হাহাকার। সে কবরের ওপর ঝাঁপিয়ে পড়ে বারবার বলছিল, ফয়সাল ভাই, আমাকে রেখে গেলেন কেন? লোকজন ফিসফিস করছিল, অনেকেই অবাক হচ্ছিল, বউ রেখে শালের এত কান্না কিসের? কাহিনী কি? আমার নাম শাহিদা বেগম তখন ওকে জড়িয়ে ধরে বললেন, ও খুব নরম মনের মেয়ে, ওর বড় বোনকে খুব ভালোবাসে বলেই এমন করেছেন। ওর কান্নাটা সহানুভূতির। আমি কিছু বলিনি। আমার মাথার ভেতর তখন একটা অদ্ভুত খটকা কাজ করছিল। যদি ফয়সাল সত্যি অফিসের কাজে গিয়ে থাকে, তাহলে তার ব্যাগে ভেজা তেলে আর জুতোর ভেতরে বালু এলো কোথা থেকে? আমাদের পরিবারে আমি বরাবরই ছিলাম দায়িত্ব নেওয়া মেয়ে। বাবা অবসর নেওয়ার পর সংসারে বড় খরচগুলো আমি সামলাতাম। মা অসুস্থ হলো, হাসপাতালের বিল, ছোট ভাইয়ের পড়াশোনা, সব জায়গায় আমি ভরসা। আর মিথিলা ছিল অবুঝ মেয়ে। ছোটবেলা থেকেই আঁকাআঁকি, গান, বন্ধুদের সঙ্গে আড্ডা, এসবই তার জগৎ। পড়াশোনায় মন বসেনি কখনো। 20 বছর বয়সে হঠাৎ সে গর্ভবতী হয়ে পড়ে। বিয়ে হয়নি, ছেলে বাবার নাম কেউ জানে না, অথবা জানলেও কেউ মুখ খোলে না। বাবা তখন বলেছিলেন মেয়েটা ভুল করেছে, কিন্তু বাচ্চাটার তো দোষ নেই। ছেলেটার নাম রাখা হয় রায়ান। রায়ানের জন্মের সব খরচ আমি দিয়েছি, হাসপাতালের বিল, ডাক্তার, ওষুধ, সব। তারপর স্কুলে ভর্তি, ইংলিশ মিডিয়াম, কোচিং, বই খাতা, জামা কাপড়। মিথিলা যে মিরপুরে ভাড়া বাসায় থাকতো, সেই বাসার ভাড়াটাও আমি নিয়মিত পাঠাতাম। এই সব কিছুতেই ফয়সাল আমাকে উৎসাহ দিত। সে বলতো, তোর বোন একা মেয়ে, তুই না দাঁড়ালে কে দাঁড়াবে? রায়ান তো আমাদেরই ছেলে। ফয়সাল রায়ানকে খুব আদর করত, স্কুলে নিয়ে যেত, ক্রিকেট খেলাতো, মাঝে মাঝে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। অনেক সময় বলতো, আল্লাহ আমাদের নিজের সন্তান দেয়নি, রায়ানই আমাদের সন্তানের মতো। আমি তখন ভাবতাম আমার স্বামী কত ভালো মানুষ। সব কিছু ভেঙে গেল জানাজার 3 দিন পর। ড্রয়িং রুমে ঘড়িটার শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল, টিক 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 টিক, যেন সময়টা কাউকে অপেক্ষা করতে দিচ্ছিল না। আমরা সবাই বসেছিলাম
আমি, বাবা, মা, মিথিলা আর আমাদের সামনে সেই আইনজীবী। ধূসর চুল, নির্লিপ্ত মুখ, ঠান্ডা চোখ, এমন চোখ যেগুলো বহু পরিবার ভাঙতে দেখেছে, তাই আর কাঁপে না। দেওয়ালে ফয়সালের ছবিটা ঝুলছিল। ছবিতে সে হাসছে, সেই চেনা হাসি। সব কিছু নিজের নিয়ন্ত্রণে আছে, এরকম নিশ্চিন্ত আত্মবিশ্বাস। আইনজীবী কাগজে চোখ রেখে বললেন, ফয়সাল রহমানের নামে একটি জীবন বীমা রয়েছে, পরিমাণ 5 কোটি টাকা। আমার বুকটা অজান্তেই একটু হালকা হয়ে গেল। 5 কোটি যাক, মন কিছুটা হালকা লাগলো। জীবনের শেষ সময়ও তাহলে আর চিন্তা করতে হবে না। কিন্তু আইনজীবী হঠাৎ আবার বলে উঠলেন, 2 বছর আগে এই বিমার মালিকানা পরিবর্তন করা হয়েছে। ঘরে বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল, মনে হলো কেউ জানালা বন্ধ করে দিল। এই অর্থ সম্পূর্ণভাবে একটি টেস্টে যাবে, ফয়সাল রহমানের বায়োলজিক্যাল পুত্র রায়ান ফয়সাল রহমান এর জন্য। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কেউ বিশ্বাস নিল না। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম রায়ানের দিকে। 6 বছরের একটা ছেলে আমার বোনের কোলে বসে আছে, কিছুই বোঝে না, কিছুই জানে না। তারপর আবার তাকালাম দেওয়ালের ছবির দিকে। এই চোখ, একই চোখ, একই ঠোঁটের বাঁক, একই কপালের ভাঁজ। সত্যটা তখনই পরিষ্কার হয়ে গেল। আমি অন্ধ ছিলাম না, আমি শুধু বিশ্বাস করেছিলাম ও ওর ছেলে। আমার গলা কাঁপছিল, শব্দগুলো যেন আমার মুখ থেকেই বেরোয়নি। মিথিলা তখন হাউমাউ করে কেঁদে উঠল। বাবা মাথা নিচু করে বললেন, জন্মের পর থেকেই জানতাম। ফয়সাল আমাদের বলেছিল, অনুরোধ করেছিল তোকে না জানাতে। মা চোখ মুছতে মুছতে যোগ করলেন, তোর তো সন্তান হয় না। ফয়সাল বাবা হতে চেয়েছিল, আমরা সংসার ভাঙতে চাইনি রে। আমার মাথার ভেতর যেন কেউ সুইচ বন্ধ করে দিল। তাহলে 6 বছর ধরে আমি কি করলাম? নিজের টাকায় ওদের সংসার চালালাম কেন? আমার চিকিৎসা, আমার অপারেশন সব বাতিল করলাম কেন? মিথিলা হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, ফয়সাল শুধু আমাকে ভালোবাসতো, কক্সবাজারেও আমার সাথেই ছিল। আপু, তোমাকে ফয়সাল ডিভোর্স দিতে চেয়েছিল। ধীরে ধীরে থলের বিলার বেড়ে আসতে লাগলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা, একটাই নাটক। আর আমি ছিলাম সেই দর্শক যার টিকিটের দাম ছিল নিজের জীবন। মিথিলা এবার সোজা হয়ে বসে কঠিন স্বরে বলল, বিমার টাকাটা আমার ছেলের। তুমি তো সব পেয়েছো, বাড়ি, জায়গা। আমি বাবা মার দিকে তাকালাম, তারা চুপ। আমি হেসে উঠলাম, হাসিটা ক্লান্ত, ভাঙা, কিন্তু পরিষ্কার ঠিকই। আমি বললাম, বিমার টাকা ওর। তারপর ফোনটা তুলে নিলাম। কিন্তু যেগুলো আমার নামে, সেগুলো অন্য কারো ভোগ করা আজই শেষ। মিথিলার বাসার মালিককে ফোন করলাম, হ্যালো আঙ্কেল, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে নিন। মিথিলা ওই ফ্ল্যাটে আর থাকবে না। এবার মা বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, গ্রামে বাড়িটা বিক্রি করে দেব, ওই বাড়িটাও আমার নামে। আমার আর ওই বাড়ির দরকার নেই। মা কাঁদতে কাঁদতে বললেন, বাড়িটা বিক্রি করিস না, আমরা কই থাকবো? আর তুই একা হয়ে যাবি। আমি শান্ত গলায় বললাম, বিশ্বাসঘাতকতাদের সঙ্গে থাকার চেয়ে একা একা সহজ। আমি দরজা খুলে দিলাম।
আমার বাসায় অপরিচিত কারো জায়গা নেই, প্লিজ আপনারা আসতে পারেন। মা কান্নাকাটি করছে, বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মিথিলার চোখ লাল হয়ে গেছে, রায়ানকে আঁকড়ে সোফায় বসে আছে। কিন্তু আমার কারোর জন্য মায়া হচ্ছিল না। আমি এবার কঠিন স্বরে বের হয়ে যেতে বললাম সবাইকে। মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, যাওয়ার আগে আমার কিছু বলার আছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পাঠ দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। ধন্যবাদ। চলবে।